প্রিয় দর্শক, স্বাগতম বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব উপজেলা নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই অসীমদাকে দিয়ে। অসীমদা, আজকে উপজেলা নির্বাচনের প্রথম দফা উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে। তো যেটি দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে যে আপনাদের দলীয় সিদ্ধান্ত ছিল যে মন্ত্রী এবং এমপিদের স্বজন কিংবা তাদের লোকজন নির্বাচনে থাকতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে অনেকেই আপনার রয়ে গেছেন মানে সিদ্ধান্ত অমান্য করে। তো দলের সিদ্ধান্ত এই যে অমান্য করা হচ্ছে বা হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক আলালকে স্বাগত। দীর্ঘদিন পরে আলালের সাথে এক টেবিলে বসেছি দীর্ঘ পথ পরিক্রমায়। ইতিমধ্যে রাজনীতির অনেক পরিবর্তন হয়েছে, নতুন আঙ্গিকে বসা। প্রত্যাশাবাদ ব্যক্ত করছি যে অনেকদিন পরে আবার আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে একটি সুন্দর আলোচনার টেবিলে মিলিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি স্থানীয় সরকার কাঠামো যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্টটা তত বেশি কার্যকরী হবে। স্থানীয় মানে আমাদের পার্লামেন্ট, আলাল ভাইও ছিলেন এমপি, আমি ছিলাম আর কি, যে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ কোনো অর্থেই পার্লামেন্টের একমাত্র কাজ হতে পারে না। আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে পার্লামেন্টের দায়িত্ব, গুরুত্ব, কার্যক্রম অনেক উচ্চ দরে রাখি। কিন্তু সামগ্রিকভাবে যে কোনো কারণে হোক আমাদের দেশের সব কিছুতেই একই, যে এমপিরা নাক গলাবে, কথা বলবে, হস্তক্ষেপ করবে, ভাগ বসাবে, এরকম একটা বিষয়। সেখান থেকে বেরিয়ে আসার প্রাথমিক স্তরটুকু হলো স্থানীয় সরকারকে শক্তিশালী করা। যদিও উপজেলা পরিষদ নির্বাচন যখন প্রথম দেয় জাতীয় পার্টির আমলে, আমরা বিরোধিতা করেছিলাম, আমরা সবাই বিরোধিতা করেছিলাম, বিএনপিও বিরোধিতা করেছিল, আমরাও বিরোধিতা করেছিলাম। আমরা মিছিল করেছি, মিটিং করেছি, অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক মানুষ জেলখানায় গেছে। তারপরেও কালের বিবর্তনে আমরাও ওই স্থানীয় সরকার নির্বাচনের, উপজেলা পরিষদ নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি উপজেলা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ দেশের উন্নয়নে, তৃণমূলের উন্নয়নে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। দলগতভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সবসময় অগ্রসর হয়। সবসময় দলের নিয়ন্ত্রণে সব কিছু থাকে, বিষয়টা এরকম না। এবারেই প্রথম এটা আলোচনার টেবিলে এসেছে তা না, তবে এবার আলোচনার টেবিলে অনেক বেশি করে এসেছে যখন অনেক বেশি মন্ত্রী বা এমপির আত্মীয় স্বজন, ছেলে, শালা, ভাই, ভাতিজা, জ্ঞাতি গোষ্ঠীরা নির্বাচনের মাঠে নেমেছে, তখন এটা আলোচনার টেবিলে এসেছে। দল সিদ্ধান্ত দিয়েছে কোনো অর্থেই সংসদ সদস্য, মন্ত্রী, এদের আত্মীয় স্বজন কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। এটা অধিকাংশ ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, কিছু ব্যতিক্রম ছাড়া। এটি কাঙ্ক্ষিত নয়। আমরা 30 তারিখ দলের কেন্দ্রীয় কমিটির মিটিং ডাকা হয়েছে, এই ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। আমরা বিশ্বাস করি যে এখনও যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী মাঠে আছেন, তারা দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করি। কারণ সবার শেষে দলটাই আমার ঠিকানা, দলটাই আমার আস্তানা, দলটাই আমার আশা, দলটাই আমার ভরসা। সেই দলীয় সিদ্ধান্ত যখন এসেছে তখন তার প্রতি আস্থা রেখে সবাই ফিরে আসবেন বলে প্রত্যাশাবাদ ব্যক্ত করছি। এটি কোনো মতেই কাঙ্ক্ষিত হতে পারে না। দল নিঃসন্দেহে এই ব্যাপারে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, দলটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করবে। আলাল ভাই, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ পর্যন্ত যেই তথ্য যেটি পাচ্ছি যে বিএনপির 18 নেতা সহ 38 জন নির্বাচনে প্রার্থী হয়েছেন। তো দলের সিদ্ধান্ত আসলে নেতারা কেন মানছেন না তৃণমূলের? আপনাকে ধন্যবাদ, সম্মানিত সহ আলোচককেও ধন্যবাদ এবং শুভেচ্ছা দর্শকদেরকে। অনেকদিন পরে তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হলো আপনার মাধ্যমে। বিষয়টা হচ্ছে যে এখানে শুরু থেকেই একটা বড় ধরনের ঘাপলা আছে। আমাদের সংবিধানে ইংরেজিতে লেখা আছে 159 অনুচ্ছেদে যে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন, সরকার এবং শাসন। এই যে গলতটা, এটা দিয়ে কিন্তু আমরা কোনো দলই কখনো মনোযোগ দেইনি।
খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এটা কেউ কখনো বলেছে কিনা আমি জানি না। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখানে দুইটা দায়িত্ব। একটা হলো যে বর্তমান যে সরকার আছে একতরফা একটা মানে কি বলে একটা অলিক নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন, তাদের অধীনে নির্বাচনে না যাওয়ার আমাদের একটা ঘোষণা রয়েছে জাতীয় পর্যায়ে। এই ঘোষণাটার ব্যত্যয় যাতে না হয় সেজন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি না। প্লাস আমাদের নেতাকর্মীদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্বটাও আমাদের, সেই দিকেও আমরা হচ্ছি না। কারণ এই সরকারের আমলে এই লোকাল গভর্নমেন্টের বা স্থানীয় শাসন ব্যবস্থার নির্বাচনগুলোতে একটা সময় সবকটি সিটি কর্পোরেশন এবং পৌরসভা ও উপজেলা পরিষদের বেশিরভাগ আসন ছিল বিএনপিপন্থী যারা নেতাকর্মীরা তাদের দখলে, তারা সেখানে নির্বাচিত হয়েছিলেন। পরিণতি কি হয়েছিল আপনাদের মনে করিয়ে দেই। আমাদের গাজীপুরের মেয়র মান্নান সাহেবকে জেলখানায় মরতে হয়েছে রাজনৈতিক মামলায়। আমাদের রাজশাহীর মেয়র ছিল বুলবুল, তাকে কয়েক মাস পরপরই কারাগারে কাটাতে হয়েছে। খুলনার মেয়র মঞ্জুকে জেলখানায় কাটাতে হয়েছে, বরিশালের মেয়রকে জেলখানায় কাটাতে হয়েছে। এবং বাকি যারা ছিল তাদের কি করেছে, স্থানীয় সরকার পরিষদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেখানে প্যানেল মেয়রদের মধ্যে থেকে যিনি আওয়ামী লীগ মনা তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদের নেতাকর্মীরা আবার এরকম একটা নির্বাচনে গিয়ে যদি জয়লাভ করেও ওই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হবে না এমন নিশ্চয়তা তাদেরকে কে দিয়েছে। সুতরাং আমাদের তো দায়িত্ব রয়েছে তাদেরকে বোঝানো যে নির্বাচনে জয়লাভ করে কি তুমি এই মানে জঙ্গলে জঙ্গলে দৌড়াতে থাকতে চাও সারা জীবন, নাকি আসলে মানুষের সেবা করার কোনো সুযোগ তুমি পাবা। এই সতর্ক বাণীও আমরা উচ্চারণ করেছি, কিন্তু যে কারণে আমরা কাউন্সিলিংটা অনেক বাড়িয়েছি। তারপরও যারা মাঠে আছেন তাদের মধ্যে সর্বশেষ আমরা যেটা দেখেছি এর মধ্যে বেশিরভাগেরই দলের বর্তমান কোনো পদে নেই, এবং যারা সাবেক পদে ছিলেন এমন কিছু আছে, আর কিছু আছে এদের আত্মীয় স্বজন যাদেরকে বিএনপি হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু বিএনপি খাতায় কোথাও তাদের কোনো নাম নেই। দাদা আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে দলের সিদ্ধান্ত অমান্য করে অনেকেই প্রার্থী হয়েছেন, যেটা বলছিলাম যে এই যে প্রবণতা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়, এটা কি দেখা যায় যে নির্বাচনের সময় আপনার বহিষ্কার করা হয়, তারপরে আবার তাকে ক্ষমা করে ফিরিয়ে নেওয়া হয়, এই প্রবণতা থেকেই কি এই ধরনের মানে প্রার্থিতা হয় কিনা? অনেক লম্বা আলোচনা চলে গেলে নাকি, মানে আসলে এই পলিটিক্সের থিওরিটিক্যাল কিছু কথা আছে আর কি। আপনার বুঝতে হবে বিএনপি বা আওয়ামী লীগের তার রাজনৈতিক যে দলটার ক্যারেক্টারিস্টিকটা কি। আমরা উভয় সেম ক্যারেক্টারিস্টিকের মানুষ আর কি। এটা ক্লাস অর্গানাইজেশন আমরা করছি না, কিন্তু এটা থিওরিটিক্যালি ডিসকাশনটা যদি আমরা আগে নিয়ে যাই, আমরা মাল্টি ক্লাস অর্গানাইজেশনের মানুষ আর কি, যেখানে সকল শ্রেণী পেশার মানুষের ইনভলভমেন্ট আছে এবং সকল শ্রেণী পেশার মানুষ নেতৃত্ব দেয়। হঠাৎ করে বলে যে এরকম সালাম মুর্শিদি আবার কীভাবে আসে, সে তো ফুটবল খেলে, আর ফুটবল খেলোয়াড়দের জায়গা থাকবে না পার্লামেন্টে, বা মমতাজ গান গায়ে বেড়ায় সে আবার এমপি হয় কেমনে? পার্লামেন্টে তো সকল শ্রেণী পেশার মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য সেভাবে আসেন। আমাদের দলের ক্যারেক্টারিস্টিকটা সেই রকম, ফলে বহুমত বহু চিন্তা ভাবনার লোকগুলো আসে জড়ো হয়, আমরাও সবাইকে নিয়ে চলার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সেখানে মানে ম্যান টু ম্যান ভেরিয়েশনটুকু থাকে, রাজনীতি বোঝা, রাজনীতিটাকে আত্মস্থ করার ক্ষেত্রে জায়গাগুলি তৈরি হয় আর কি। সেটা কিন্তু মাল্টি ক্লাস অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিকটা হলো এটা সমভাবে সবাই গ্রহণ করে না, ফলে এই ব্যত্যয়গুলি ঘটে। প্রথম কথা হয়েছে এটা, এই জন্য ব্যত্যয়গুলি, আর এটা জন্ম থেকে কর্ম, আমরা এই ব্যত্যয়ের মধ্যেই বড় হয়েছি, সবসময় রাশ টেনে ধরার চেষ্টা করেছি, সাকসেসফুল হয়েছে, অনেক সময় হয়ে নাই, আবার বছর ঘুরে এক যুগ পূর্তিতে দেখা গেলো যে সব কিছু মিলানো হয়েছে। মানে এটা বিশ্লেষণের জন্য বলি যে বিএনপি তো ৭৫-এর ১৫ আগস্টের পূর্বে ছিল না, পরে জন্ম নিয়েছে। তো জন্ম নিয়েছে যে ৭৫-এর পরে যারা জন্ম নিয়েছে তাদেরকে নিয়ে কি বিএনপি হয়েছে? এরা বিএনপি তো তার আগের মানুষগুলিকে নিয়ে হয়েছে। সেই আগের মানুষগুলিও তো কোনো না কোনো দলের সাথে অনেকে সম্পৃক্ত ছিল, অনেকে ছিল না। সেই লোকগুলি কিন্তু এইসব বিএনপিটা তৈরি করেছে। কারণটা সম্ভব হয়েছে কেন? কারণ এটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন সেইভাবে দাঁড়িয়েছে। তো এই জায়গাগুলিতে এটা থাকে। তবে মানে এই ক্ষেত্রে সমস্ত দলের অংশগ্রহণে যদি নির্বাচনগুলি হতো তাহলে এখানে রাজনীতির মেরুকরণগুলি অনেক বেশি সহজ হতো বলে আমি বিশ্বাস করি। বিএনপির নির্বাচনের অনুপস্থিতির ফাঁক গলে এই সমস্ত ত্রুটি
দুর্বলতা বা গণতন্ত্রের কাঠামোটা দুর্বল হয়ে যায় আর কি। সেই ক্ষেত্রে এই সংকটটা তুলনামূলকভাবে বেশি মনে হয়। কিন্তু বিএনপি নির্বাচন প্রক্রিয়া যদি অংশগ্রহণ করত তাহলে এই সংকটটা আরো কমে আসতে বলে আমি বিশ্বাস করি। না, আমি যেটা বলছিলাম যে এই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, বহিষ্কারের পরে আবার ক্লিয়ার নেওয়া, এই কারণে কি মানে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থীটা হচ্ছে কি? আপনারা একটা জিনিস মনে রাখবেন, মানে এটা তো সাদা চোখে দেখলে অনেক হিসাব করা যায় না। আমি 1980 সালে অনার্স পাস করেছি, 1981 সালে মাস্টার ডিগ্রি পাস করেছি। আমি ছাত্রলীগের থেকে বিদায় নিয়েছি 1993 সালে। 81 থেকে 93, 12টি বছর কিন্তু আমি অনার্স মাস্টার ডিগ্রি পাস করার পরও এই রাজনীতিতে নিবেদিত হয়েছি। আমার এই কন্ট্রিবিউশনটা সাদা চোখে দেখা যাবে না। কোনো না কোনো কারণে আমার চলার পথে আমার একটা ভুল সিদ্ধান্ত হতেই পারে, সেই সিদ্ধান্তের কারণে আমাকে আপনি বিদায় করে দিবেন। আমার সামরিক স্বৈরাচার মৌলবাদ বিরোধী আন্দোলনে জীবন আর যৌবন বাজে রেখে যে লড়াই সংগ্রামটা করেছি সেটা বেমালুম ভুলে যাবে, এটা রাজনীতি হতে পারে না। আমি ভুল করলে আমাকে শাস্তিও দিবেন, আবার রাজনীতি করার সুযোগটুকু থাকতে হবে। রাজনীতি এটা এই মানে কি বলবো, এটা মাশাআল্লাহ না, এটা দলের যে কাঠামো গঠনতন্ত্র ঘোষণাপত্রে এই অপশনগুলি থাকে কাউকে মাফ করে দিয়ে রাজনীতি করার সুযোগটা করে দেওয়ার জন্য। সেই জায়গা থেকেই এই জায়গাটা উন্মুক্ত থাকে বছর ঘুরে। কারণ একটা নেতা তৈরি করতে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর লাগে। একটা কলমের খোঁচায় সব কিছু ধ্বংস করে দেওয়া যায় না, আর একটা অপশন রাখতে হয়, আর একটা সুযোগ দিতে হয়। সেই জন্য 3 বছর, 5 বছর, 10 বছর পরে একটা সাধারণ ক্ষমার সুযোগ দিয়ে সবাইকে নিয়ে আবার চলার চেষ্টা করা হয়। এটা ওই লোকের রাজনীতির প্রতি কন্ট্রিবিউশন, প্রতি সম্মান দেখানো। আলাল ভাই, যে প্রথম দফা নির্বাচনে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যেই তথ্য আসছে, আজকে তো প্রতীক বরাদ্দ হয়েছে, তো প্রথম দফা উপজেলা নির্বাচনে আপনার মন্ত্রী পুত্রসহ, মন্ত্রী এবং মন্ত্রীদের স্বজন এবং এমপিদের পুত্রসহ বিনা ভোটে প্রায় 25 জন প্রার্থী জয়ের পথে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। তো এই যে বিনা ভোটে যেই আপনার জয়, এটা কি আসলে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের কি ধরনের মনোভাব পোষণ করে? মনোভাবটা নির্বাচনের প্রতি যদি মানুষের অনীহাটা দিন দিন এরকম বিভিন্ন উদাহরণের কারণে হতে থাকে, তাহলে এই জিনিসটা দেশের সার্বিকভাবে দেশের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। কারণ আপনারা দেখবেন এই গণতন্ত্রের নাম করে 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 একের পর এক নির্বাচন কিন্তু পাকিস্তান আমলেও হয়েছে। কিন্তু ইতিহাসের ট্র্যাজেডিটা হচ্ছে এই আমরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিক্ষার্থী ছিলাম একটা সময়। মধুর ক্যান্টিনের পার্শ্ববর্তী যে জায়গাটা, এই পার্শ্ববর্তী জায়গাটা একসময় নবাবদের বাগান বাড়ি ছিল। ওইখানে বসে 1906 সনে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছে। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরের মধ্যেই থাকা সোহরাওয়ার্দী উদ্যানে সেই পাকিস্তানের মুসলিম লীগের পতনটা, কবরটা কিন্তু ওইখানেই হয়েছে। সুতরাং যখন যারা দায়িত্বে আমরা থাকি, দেশ পরিচালনায় থাকি, তাদের মধ্য থেকেই যদি বিভিন্ন রকমের সিদ্ধান্ত এক এক সময় এক এক রকম হয়, যেমন মেয়র ইলেকশন, সিটি কর্পোরেশন নির্বাচনে বাহাউদ্দিন বাহার সাহেব এমপি কুমিল্লার, তার মেয়ের নাম সূচনা, সে তো মন্ত্রী বা এমপির স্বজন, সে সিটি কর্পোরেশনে নির্বাচন করলো, তখন তো সমস্যা হয়নি। এখন উপজেলা নির্বাচনে প্রার্থীরা মন্ত্রী বা এমপিদের স্বজন হতে পারবে না, এটা সঙ্গত কারণেই অনেকে মেনে নিতে পারে না। ওই উদাহরণগুলো তারা দেখায় যে কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে যদি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করতে পারে, সে তখন এমপির স্বজন ছিল না। অমুক মন্ত্রীর তৃতীয় পর্বে আমাদের ওখানেও একজন মন্ত্রী পদমর্যাদার একজন এই আছেন এমপি বর্তমানে, তার 2 ছেলে 2 উপজেলায় করবে, এটা সে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ডেকে। তো তার বেলায় কি হবে? সেটাকে মানে কে ঠেকাবে? এরকম যদি পরিবারের মধ্যে থেকেও আসে, যারা দাবি করে যে তারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্য, তাদের মধ্যে থেকেও আসে, তখন অনেকটা গোলমেলে হয়তো সেই জিনিসটাই বোধহয় আওয়ামী লীগের এই ইমেজকে একটু ক্ষতিগ্রস্ত করেছে, এবং যে কারণেই নেত্রী নিজের হাতে এটা নেয়ার জন্য 30 তারিখে বোধহয় আপনাদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকেছেন। ওখানটায় হয়তো সিদ্ধান্ত হবে, কিন্তু সিদ্ধান্ত হওয়ার আগেই তো নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অনেকে নির্বাচিত হয়ে যাচ্ছেন। তাদের বেলায় কি হবে এটা কিন্তু এখনো আমরা কেউ পরিষ্কার না। আমাদের যেরকম স্ট্যান্ডটা পরিষ্কার রয়েছে যে না, নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, দলের পদ পদবি আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা 30 তারিখের আগেই আমরা হয়তো নিয়ে নেব। তো এই যে 2 রকমের ভাবে চলাচল করতে গিয়ে আলটিমেটলি যেটা হচ্ছে, নির্বাচনের উপরে মানুষের একটা অনীহা চলে আসছে। এই নির্বাচনের অনীহাটা কিন্তু খুব খারাপ।
আমরা দেখেছি আইয়ুব খানের আমলে মৌলিক গণতন্ত্রের নামে নির্বাচন হয়েছে, রেডিও দেওয়া হয়েছে, 100 টাকার নোট দেওয়া হয়েছে, আবার নির্বাচনের পরপরই সেগুলো ফেরত নিয়ে নেওয়া হয়েছে। তো রাষ্ট্রীয় পর্যায়ে যদি অনাচার হতে থাকে, সেই অনাচারের ফল তো আমাদের সামনে মুসলিম লীগের পতন। তো এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এই জন্য আমাদের সবার দায়িত্বশীল হওয়া উচিত, সজাগ থাকা উচিত, রাজনীতিটাকে জনগণের কাছে উপজীব্য করা উচিত এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যেটা হয় সেই ব্যাপারে প্রচেষ্টা থাকা উচিত। যা হয়েছে না হয়েছে জেদি বা নিজেদের ইগো বা নিজেদের ভুল পলিসির কারণে এগুলোকে ভুলে যাওয়া তো কোনো ব্যাপার না। আপনি এই যে কাতারের আমির আজকে বাংলাদেশ শাসন করলো, প্রসঙ্গক্রমে চলে আসছে কথাটা, এই কাতার কোন অবস্থায় গিয়ে পৌঁছেছিল আপনি দেখেন কয়েক বছর আগে। সে কাতার এরকম একটা তরুণ বলতে গেলে যুবক নেতৃত্বের অধীনে আজকে সে কোথায় চলে আসছে। আজকে সে ইসরায়েল এবং হামাসের মধ্যস্থতা করছে, ইসরায়েল এবং ইরানের মধ্যস্থতা করছে যুদ্ধের। এই জায়গায় নেতৃত্বকে নিয়ে গেছে একজন মানুষের দূরদর্শিতার কারণে। তো বাংলাদেশেও সেরকম প্রয়োজন। এখন সেই প্রয়োজনটা কখন পূরণ হবে এটা আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। দাদা, আলাল ভাই বলছিলেন যে নির্বাচনের প্রতি মানুষের অনীহা বাড়ছে, তো আপনি কি বলবেন? না, সেটা তো মানে বাড়ছে না কথা তো বলার সুযোগ কম যখন বিএনপি নির্বাচন আসছে না। বিএনপি তো এই দেশের একটা মানুষের প্রতিনিধিত্ব করে, কত পার্সেন্ট সেটা ভিন্ন কথা, কিন্তু এটা উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে। তারা নির্বাচনে আসছে না। নির্বাচন প্রতিহত করা বা নির্বাচন বর্জন করা, নির্বাচন ঠেকানো, সমস্ত নির্বাচন বিরোধী কর্মকাণ্ডগুলিতে তারা আছে, অথবা নির্বাচনকে বিতর্কিত করার জন্য তাদের সমস্ত কর্মসূচি গ্রহণ করছে। ফলশ্রুতিতে একটা পোর্শনের মানুষ তো নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে, নির্বাচনপন্থী করতে ভোটারদেরকে সকলেরই দায়িত্ব, যারা দেশ পরিচালনা করেছে, যারা করছে, যারা করতে চায়, তাদের সকলেরই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল ওই জায়গাটাতে দাঁড়ানো দরকার। এবং সেখানে দাঁড়িয়ে সমস্যা আছে, সমস্যার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে। না হলে নির্বাচন বিরোধী একটা পোর্শন মানুষ তো তৈরি হয়েই আছে, এরা বাইরে থেকে যাচ্ছে, ফলে নির্বাচনটাকে ঘিরে কথাবার্তা কম বেশি থেকেই যাচ্ছে। সেটা সকলের, যারা নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী, তাদের সকলের দায়িত্ব বলে আমি মনে করি এটাকে সলভ করা, আর কি সমাধান করা, আর এটা সম্ভব। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছে আলাল ভাইয়ের কাছে। আলাল ভাই, আমরা উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। তো জাতীয় সংসদ নির্বাচন না হয় ক্ষমতা দখলের বা ক্ষমতায় যাওয়ার জন্য সেই নির্বাচন, কিন্তু উপজেলা নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচন, সেটাতে তো যেতে পারতেন। এটাতে না যাওয়ার কারণ কি, এবং বিএনপির আগামী দিনের রাজনীতি কি হবে? না, আমাদের তো জাতীয় পর্যায়ে একটা কথাই আছে যে এই সরকার সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেহেতু আসেনি, এবং এদের অধীনে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচনের কর্মকাণ্ডেও বাংলাদেশের মানুষের বেশিরভাগ অসন্তুষ্ট। তাই সেই মানুষের প্রতিনিধিত্বকারী দল হিসাবে আমাদের তো দায়িত্ব রয়েছে সেটা সচেতন করা এবং তাদেরকে নেগেট করা, যে না, আপনাদের সঙ্গে আমরা, আপনাদের নীতিমালার সঙ্গে বা আপনাদের এই পথ চলার সঙ্গে আমরা নেই। সেই কারণটা হচ্ছে মূল কারণ। আরেকটা কারণ হচ্ছে ওই যে বললাম, আমাদের নেতাকর্মীদেরকে নিরাপদে রাখা। কারণ আমাদের তো অনেক লোকক্ষয় ইতিমধ্যে হয়েছে, এখনও অনেকে কারাগারে, এখনও আসামিরা সংখ্যা প্রতিদিনই বাড়ছে, একটা মামলা হচ্ছে আর প্রতিদিন বাড়ছে। 60 লক্ষের মতো আমাদের আসামি সংখ্যা। তো সেই জায়গাটা আবার নতুন করে নির্বাচিত যদি হয়ও তারা, ওই যে আগের মতো হবে না, যেটা আমি আমার প্রথম পর্বে আপনাকে বলে গেলাম। সেইখান থেকে তাদেরকে নিরাপদে রাখার জন্যও তো তাদের কাউন্সিলিং করা আমাদের দায়িত্ব। ওই দায়িত্ববোধের কারণে আমরা বারবার বলছি যে তোমরা এই নির্বাচনে যেও না। আমরা সিটি কর্পোরেশনের যে 2টি সিটি কর্পোরেশনের নির্বাচন হলো, সেখানেও তো আমরা অংশগ্রহণ করিনি। অর্থাৎ এই লোকাল গভর্নমেন্টের বা স্থানীয় সরকার পর্যায়ের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করছি না। আমাদের দলগত সিদ্ধান্ত হচ্ছে এটা। সেই সিদ্ধান্তটার জন্য যে কেন হচ্ছে না, সেটার ক্ষতিকর দিকগুলো কি কি কারণে হচ্ছে না, এই জিনিসগুলোর জন্য আমরা এই উদাহরণগুলো টেনে এনে আমাদের নেতাকর্মীদেরকে বোঝাচ্ছি। তারপরে সবাই যে কথা শুনবে এমনটা না, কারণ অনেকের তো পদ নেই, আগে পদ ছিল, এখন সে দলের কেউ না। আবার অনেকে আছেন যে দলের বর্তমান পদধারী, তাদের আত্মীয়, সেই হিসাবে তাদেরকে বিচার করা হয় দল হিসাবে। এইটার মধ্যে একটা মানে হিসাবের গড়বড় আছে।
দাদা আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনার এমপি এবং মন্ত্রীদের স্বজন সন্তানরা নির্বাচনে প্রার্থী হয়েছেন, এতে করে দেখা যাচ্ছে যে আপনার যারা তৃণমূলের দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন কিংবা আন্দোলন সংগ্রাম করেছিলেন ত্যাগী নেতা, তারা বঞ্চিত হচ্ছেন। তো সেক্ষেত্রে তৃণমূলে কি আপনার আভ্যন্তরীণ কুন্দলটা আরো বাড়বে কিনা? এটা থেকে আসলে মানে অসন্তুষ্ট ছড়িয়ে পড়ে, এই ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই। আবার দল ছেড়ে কেউ অন্যত্র চলে যায় না তা বলবো না, কিন্তু খুব কম একটা অসন্তোষ থাকে। অসন্তোষটা নিয়ে আবার দলের ভিতরেই বিরাজ করে। সেটা তৃণমূলের এই দলের বিভাজনটাকে ত্বরান্বিত করবে ঠিক বিষয়টা এরকম না, তবে একটা অসন্তোষ বিরাজ করবে। হয়তো পরবর্তী সময়ে এই জায়গাগুলি আবার তৈরি হয়। আমি আমার সহালোচক কথা বলতেছিলেন যে প্রথম পর্যায়ের নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন মেয়র থেকে শুরু করে চেয়ারম্যান এদের কথাগুলি বলতেছিল। এইগুলি তো মানে আমাদের দেশের রাজনীতির একটা কমন ফেনোমেনা আর কি। বিশেষ করে যে কোনো পট পরিবর্তন বলতে আমি আসলে নেগেটিভই বোঝাই, পজিটিভলি না। তখন দেখা যায় মানে রাতারাতি সারা বাংলাদেশ চষে বেড়ায়। প্রথমে পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, মেম্বার, চেয়ারম্যান ইউনিয়নের, এদেরকে ফার্স্ট পেজে এদেরকে একটা গ্রেপ্তার করার পরিকল্পনা চলে, প্রক্রিয়া চলে। তারপরে আসে এমপি মন্ত্রী, এদেরকে আঁকে। এটি আমরা বিভিন্ন সময় দেখেছি। এটা বাংলাদেশের রাজনীতির একটা উপরিকাঠামো, অবকাঠামোগত সংকট। কিছু হইলেই প্রথমে এদেরকে ধরা হয়। আমি যে কথাটা বলতে চাই যে এরকম হয় নাই তা না, কিন্তু রিয়েলিটিটাও তো কিছুটা দেখা দরকার। যে একেবারেই কি এই হারিয়ে যাওয়া বা জেলখানায় যাওয়া, পট পরিবর্তন, সরকার পরিবর্তনের সাথে সাথে ভিত্তিহীন আমরা ক্ষমতায় আছি, বিএনপির লোকজন মেয়র বা চেয়ারম্যান এরা কারাগারে গেছে, এগুলো কি একেবারেই ভিত্তিহীন? ওই জায়গাটাতেও একটু অ্যাডজাস্ট করা হয়। গুণগত অনেক পরিবর্তন হয়েছে নিঃসন্দেহে, কিন্তু পট করে যে কোনো পরিবর্তনের সাথে সাথে সব মেয়র, সিটি কর্পোরেশনের সব মেয়রদেরকে অ্যারেস্ট করা, এটা তো কোনো মতে যৌক্তিক হতে পারে না, কিন্তু হয় বাংলাদেশের রাজনীতিতে। এটা সিন্স 1947 এই জায়গাগুলি, যে কোনো পরিবর্তনের জায়গাগুলি আসেন। আমাদের সবার দায়িত্ব জায়গাগুলি থেকে বের হয়ে আসা, এবং আমি বিশ্বাস করি এই জায়গাগুলি থেকে বের হয়ে ক্ষেত্রগুলি তৈরি হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচন, ধরেন আমার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমার উপজেলাতে ধরেন একজন চেয়ারম্যান আছে যে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অনার্স করা মানুষ। এটা তো মানে আগেটা চিন্তাই করে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে বিএসজি এমএজি করেছে, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। মানটা সে জায়গায় যাচ্ছে। শিক্ষিত লোকজন, সচেতন লোকজন, প্রভাবশালী লোকজন এই স্থানীয় সরকারগুলিতে যখন আসছে, তখন এই জায়গার মানগুলি অনেক বেশি উন্নত হয়েছে। প্রথম উপজেলা চেয়ারম্যান তো গাড়ি ছিল না, অফিস ছিল না, কিছুই ছিল না। সেই তুলনায় আজকে অনেক উপজেলা চেয়ারম্যান অফিস পাইছে, গাড়ি পাইছে, কম্পিউটার অপারেটর পাইছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমি যেটা শুরুতেও বলেছিলাম যে দেশটা এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সকলেই আরও বেশি মনোযোগী হওয়া দরকার। স্থানীয় সরকারকে অবশ্যই আরও বেশি শক্তিশালী করা দরকার বলে আমি বিশ্বাস করি। জি আলাল ভাই, নির্বাচন হয়ে গেল, সরকার গঠন হয়ে গেল, আপনাদের 6 মাস পরে আপনার শুক্রবারে একটা সমাবেশ ডেকেছিলেন, সেটি তীব্র তাপদাহের কারণে স্থগিত করা হয়েছে। তো এখন বিএনপির রাজনীতি আসলে কি হবে? আপনারা কিভাবে মানে সামনের দিনগুলিতে পথ চলবেন, বা আপনাদের সিদ্ধান্ত কি? না, আমাদের সিদ্ধান্তগুলো কিছু কিছু ক্ষেত্রে তো সিদ্ধান্ত দেওয়ার, ঘোষণাগুলো দেওয়ার জন্য আমরা সভাটি ডেকেছিলাম। তো সেটাই যে সাথে সাথে আবার প্রতিক্রিয়া হয়েছে, এটা বোঝা গেছে যে আমাদের ঘোষণার পরপরই একই দিনে আওয়ামী লীগ আবার শান্তি উন্নয়ন সমাবেশ ডেকেছিল। আবার যেই আমরা এটা আবহাওয়ার এই তাপদাহের কারণে এটাকে স্থগিত ঘোষণা করলাম, তার 2-3 ঘন্টা পরেই আওয়ামী লীগও আবার তাদেরটা স্থগিত ঘোষণা করলো। পুলিশ অনুমতি দেয়নি। হ্যাঁ, পুলিশ অনুমতি দেয়নি, এটা মিডিয়ায় তারা বলেছে। কারণ আওয়ামী লীগ তো আমাদের চেয়ে বয়সে অনেক সিনিয়র পলিটিক্যাল পার্টি না, অনেক সিনিয়র এবং অনেক অভিজ্ঞ, অনেক পোর খাওয়া তারা। এখন অবশ্য ভিন্ন আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আমরা এর আগে দেখিনি, চিনতে কষ্ট হয়। বলগা হরিণের যে বাচ্চা হয় না, বলগা হরিণের বাচ্চা, একদিনের যে বাচ্চা, সে এক লাফে যতটা যায়, যতটা দৌড়াতে পারে, সে অলিম্পিকে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী দৌড়বিদরাও সেই পরিমাণ দৌড়াতে পারে না। এটা হলো কিভাবে বেড়ে ওঠে, তার জিন কি, কোত্থেকে এসেছে, এটির উপর অনেক কিছু নির্ভর করে। সেদিক থেকে তো বিএনপি দল হিসেবে আওয়ামী লীগের কাছে শিশু সমতুল্য, বয়সের দিক থেকেও।
অভিজ্ঞতার দিক থেকেও। তো সুতরাং আমাদের মধ্যে এটা দোষ ত্রুটি এর অভাব থাকতেই পারে, সেটা কোনো মানে খুব দোষের কিছু এই কথাটা আমার কাছে মনে হয় না। কারণ আপনি দেখবেন এই পর্যবেক্ষণে দেখা গেছে যে গাড়ির টায়ারের মধ্যে যে বাতাসের চাপ থাকে, বায়ুর চাপ থাকে, এর উপর ভিত্তি করে গাড়ি চলে। হাওয়া দিতে হয়তো চাকায়। শ্যাম্পেনের বোতলে এক একটা টায়ারের চেয়ে দ্বিগুণ পরিমাণ চাপ থাকে। যারা শ্যাম্পেন খায় তারা জানে বোতলের ছিপিটা খুললে পড়ে তখন কি অবস্থা হয়। সুতরাং আমরা এই দুষ্টু বুদ্ধির ব্যাপারে আওয়ামী লীগের ধারে কাছেও আমরা যেতে পারবো না, যে কারণে আমাদের যে কোনো কাজ করতে একটু সময় লাগছে, কালক্ষেপণ হচ্ছে, এটা ঠিক। কিন্তু আমরা মনে করি যে না, সিদ্ধান্তগুলো এখন পর্যন্ত যেটা হচ্ছে এটা আমাদের দৃষ্টিতে সঠিক। হয়তো কালের বিবর্তনে প্রমাণিত হবে যে এটা সঠিক কিংবা সঠিক নয়। আমরা আমাদের কর্মসূচি দেব, এরপরে আমরা রাজপথে আছি অলরেডি, এবং আমরা একটি সত্যিকার অর্থে সকল মানুষের অংশগ্রহণের ভিত্তিতে একটা জাতীয় নির্বাচন আমরা আশা করি, যার মধ্য থেকে গণতন্ত্রের যে মূল স্বপ্নটা বা যে আকাঙ্ক্ষাটা মানুষের ছিল 1971-এর মুক্তিযুদ্ধে, 70-এর নির্বাচনকে পণ্ড করে নির্বাচনের ফলাফলকে গ্রাহ্য করেনি পাকিস্তানিরা, এটার ভিত্তিতেই তো মুক্তিযুদ্ধের প্রারম্ভিক অসহযোগিতাটা শুরু হয়েছিল। সেই গণতন্ত্র আজকে বাংলাদেশে নাই। ভবিষ্যৎ কর্মসূচি আপনাদের কি হতে পারে মনে হয়? আমাদের ভবিষ্যৎ কর্মসূচি হবে সাধারণ মানুষের জীবনের যে বিরাজমান সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে এই যে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট এখন গ্রামে গ্রামে, অথচ বিদ্যুৎ কিন্তু উৎপাদন ক্ষমতা আমাদের অনেক, কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনের অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ কিন্তু গ্রামে 10-12 ঘন্টা বিদ্যুৎ থাকে না এমন গ্রামও বাংলাদেশে এখন আছে। তারপরে যে রোড অ্যাক্সিডেন্ট, আইনের যে সঠিক প্রয়োগ সেইটা হচ্ছে না, আইনের প্রয়োগ হলেও ন্যায় বিচারের প্রয়োগটা হচ্ছে না, একের পর এক মানুষ মারা যাচ্ছে। এ সব কিছু মিলে আগুন লাগার ঘটনাগুলো দেখেন আপনি কিভাবে একের পর এক বিস্তৃত হচ্ছে। অসতর্কতা, মানুষকে সচেতন করা স্থানীয়ভাবে জীবন ঘনিষ্ঠ সমস্যার ব্যাপারে, এবং সরকারকে তাদের দায়িত্বগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এই কাজগুলো ঠিক করেন, নাহলে আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন। দাদা, আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে থেকেই যে বিএনপি আওয়ামী লীগের একটি পাল্টাপাল্টি সমাবেশ প্রায় একই দিনে হয়, তো এই যে পাল্টাপাল্টি সমাবেশ, এতে আসলে রাজনীতিতে কি সুবিধা বা পায় রাজনৈতিক দলগুলো? আসলে পাল্টাপাল্টি কথাটা আপনারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন। কর্মসূচিময় থাকতে হয় আর কি, এটা ঠিক। সেটা তো একদিন আগে বা একদিন পরে করতে হ্যাঁ, সেটা করা যায় না তা না, এবং ভবিষ্যতে হবে না বিষয়টা তা না, হবে হয়তো, মানে তবে এটা ঠিক, মানে আমাদের এই যে কর্মসূচিগুলির একটা ক্যারেক্টারিস্টিক কিন্তু মেনে নিতে হবে, সংঘাতময় না হয়। প্রোগ্রামগুলি হচ্ছে, সবাই বেশ মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বক্তৃতা হচ্ছে, চলেছে, সেখানে কোনো প্রকার মানে খুব সহসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। এটা একটা পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধের জায়গাগুলো তৈরি হচ্ছে। কর্মসূচি নিয়ে মাঠে থাকা সবসময় ভালো জিনিস। এটা ঘরে বসে ষড়যন্ত্র করার চাইতে মাঠে থেকে এগিয়ে নিয়ে যাওয়া, এক্ষেত্রে কর্মীদেরকে উদ্বুদ্ধ করার, কর্মীদেরকে সচেতন রাখা, কর্মীদেরকে মাঠে থাকা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, এই কাজগুলি থাকে। তবে নির্বাচন পূর্ব আর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্নতর অবয়বে আছে। সেই জায়গাগুলি আমরা আস্তে আস্তে গুছিয়ে ওঠার চেষ্টা করছি সামনের দিনগুলিতে, এবং যে জন্য আমরা এখন যেমন উপজেলা পরিষদের নির্বাচন, সেটা নিয়ে ব্যস্ততা সামনের দিনগুলিতে এটা নিয়ে গুছাবো। তারপরে আমরা দলকে আরও বেশি সুসংগঠিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি, দলকে ঢেলে সাজানো সামনের দিনগুলিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এই জায়গাগুলি কর্মসূচি দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। সেই কর্মসূচিটার ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন অবয়ব নিয়ে অবশ্যই আমরা ভাবছি। এটা কি রাজনৈতিক সহনশীলতার অভাব কিনা দুই দলের? না না, এই আমি তো যেটা বলতে চাচ্ছিলাম, যেটা সহনশীলতাটুকু জায়গা আছে। প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছে, মানে বলছেন পাল্টাপাল্টি প্রোগ্রাম হচ্ছে, এই পর্যন্তই। এটা নিয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, হসপিটালাইজ হয় নাই, এরকম ঘটনা একেবারে ঘটে না তা বলি না, কিন্তু যেটুকু ঘটে মানে অ্যাভয়েড করা যায় আর কি। কিন্তু প্রোগ্রাম করতে করতে একসময় ভিন্ন প্যাটার্নে দাঁড়াবে, অন্য কোনো ফর্মে আসবে, অবশ্যই আসবে। আলাল ভাই, বিএনপি দীর্ঘ 15 বছরের বেশি ক্ষমতার বাইরে, এবং এবার যেটা পুরা দেশের জনগণের কাছে আপনারা প্রত্যাশার একটা পারদ অনেক উঁচুতে নিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে আসলেই যদি রেজাল্টের দিক দিয়ে ধরেন আন্দোলনের মানে কতটুকু হয়েছে এটা নিয়ে প্রশ্ন রয়েছে। তো এখন কি আপনাদের দলের নেতাকর্মীরা কি হতাশ কিনা যে তিনটি নির্বাচনে ক্ষমতায় আসতে না পেরে? না, আমাদের নেতাকর্মীরা হতাশ না। তার কারণটা হচ্ছে যে
হতাশ হওয়ার মতো ঘটনাটা ঠিকই হয়েছে 28 অক্টোবরের পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা কী হবে এটা তাৎক্ষণিক সিদ্ধান্তটা আমরা দিতে পারিনি, এটা সত্যি। কিন্তু তারপরে কিন্তু আমরা এটাকে ইতিমধ্যে রিপেয়ার করে ফেলেছি। যেমন আপনি যদি দেখেন যে পুরো রমজান মাসটা আমরা ইফতারগুলো করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো পর্যন্ত প্রতিদিন 5টা 7টা 8টা ইফতার পার্টিতে উনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এই বাংলা শুভ নববর্ষের কার্ড বিতরণ করা হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে, মহাসচিব সাহেবের পক্ষ থেকে। তারপরে ঈদ মোবারকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে কার্ড বিতরণ করা হয়েছে, এগুলো প্রত্যেক নেতাকর্মীর হাতে পৌঁছানো হয়েছে, বন্ধু সংগঠনগুলো সহ। আর যদি তারা হতাশই হতো তাহলে আমাদের সঙ্গে আন্দোলনে অন্য ছোট ছোট যে দলগুলো ছিল তারাও তো এখন অনিয়মিত কর্মসূচির মধ্যে আছে। সুতরাং হতাশ হয়েছে এরকম কোনো প্রমাণ তো আমরা পাচ্ছি না, বরং আমরা দেখছি যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনেও তাদেরকে অনেক বলে কয়ে বুঝিয়ে তারপরে থামাতে হচ্ছে যে না, এগুলো তো হতাশার প্রমাণ বহন করে না। সুতরাং আমি মনে করি যে তারা আদৌ হতাশ নয় এবং এই হতাশার কোনো কারণ আছে বলেও আমি এটা মনে করি না। দাদা, অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তো সাবেক আইজিপি বেনজির আহমেদের এই যে সম্পদের অনুসন্ধান বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? গভীর আগ্রহ সহকারে দেখছি বিষয় কি কি হচ্ছে। দেখেন, মানে বাংলাদেশে নিঃসন্দেহে এই দুর্নীতি একটা সমস্যা। দুদককে নিয়ে আলাল ভাইদের বাসায় কি নখ দন্তবিহীন একটা বাঘ আর কি, সেটা এখন তার একটা অবয়ব নিয়ে বের হয়ে আসতেছে। আমি তো মনে করি যে এটা খুবই ভালো বিষয় যে দুদক একটা কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর এই মুহূর্তে ধরেন এই পুলিশের সাবেক আইজি, নন্দিত আইজি, প্রশংসিত আইজি, খুব পুলিশের গত 52 বছরে যে আইজিদের তালিকা, সেই আইজিদের মধ্যে 2-4 জন আইজির নাম তো নেওয়া যেতে পারে রেফারেন্স হিসেবে। তার মধ্যে বেনজির আহমদ, নূর মোহাম্মদ এসপি আইজি, এরকম নাম আছে যারা পুলিশের ভেতরে প্রচণ্ড ভূমিকা রেখেছে, দেশের ভূমিকা রেখেছে। তার বিষয়গুলি এসেছে সামনে, এটা কমিটি হয়েছে, তদন্ত শুরু হয়েছে। আমাদের বরঞ্চ সেই পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তবে আমি বিশ্বাস করি যে সমস্ত আপনি তো ধরেন বিভিন্ন গ্রুপ আছে, এক গ্রুপ আরেক গ্রুপের পেছনে লেগে অনেক জিনিস নিয়ে এসেছে, ফলে কিছু জিনিস বের হয়েছে, এটা ভিন্ন কথা। তদন্ত করে জিনিসগুলো বের হয়ে আসা দরকার। অবশ্যই দুর্নীতিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের বিবেচনা করতে হবে, এটাকে অবহেলা করার সুযোগ নেই। অবশ্যই দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ যেন কখনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার টাকা পাচার করে আমরা বাইরে নিয়ে গেছি, সেটা আবার ফিরিয়ে আনতে হয়েছে, এরকম ঘটনার মুখাপেক্ষী যেন আমাদের করতে না হয়। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, দেশকে ভালোবেসে জীবনের সব কিছু বাজিয়ে রেখে লড়াই করে রাজনীতির মাঠে আছি, আমাদের সকলকে এই ব্যাপারে অবশ্যই অগ্রণী ভূমিকা নিতে হবে, সচেতন থাকবে। আমি বিশ্বাস করি এই যেটা হয়েছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের সামনে সব কিছু বেরিয়ে আসবে। 2 মাস সময় আদালতে দিয়েছে, 2 মাসের মধ্যে বেরিয়ে আসবে, সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে, যার মধ্যে দিয়ে সামনের দিনগুলোতে আমরা একটা সুন্দর প্রশাসন পাবো। মানে এক্ষেত্রে তো যেহেতু আইজির বিষয়টা আসছে, পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, সেই জায়গাগুলিতে একটা মেসেজ যাবে, সতর্ক থাকবে, সামনের দিনগুলিতে এটা অবশ্যই ভালো হবে। আলাল ভাই, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে বেনজির আহমেদ দাবি করেছেন যে তিনি নিজে এবং তার স্ত্রী সন্তানদের দুর্নীতি নিয়ে যেই তথ্য প্রকাশিত হয়েছে এটা নির্জলা মিথ্যা, অসত্য এবং চরিত্র হরণের কারণে এটা তৈরি করা হয়েছে। এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে আনা 45টি অভিযোগের 24টি মিথ্যা, আর বাকিগুলি তিলকে তাল বানানো হয়েছে। তো দাদা বলছিলেন যে কয়জন আইজি মানে আপনি যদি আলোচনায় আনেন তাহলে বেনজির আহমেদ তাদের মধ্যে অন্যতম থাকবেন। তো এরকম একজন আইজির বিরুদ্ধে এ ধরনের অভিযোগকে আপনি কীভাবে দেখছেন? না, এর অভিযোগটাকে আমি দেখছি এই আইজি সাহেবকে আমরা যেভাবে দেখেছি তাতে আমার কাছে মনে হয় যেন ওই যে কিছু লোক থাকে না, যে যখন আসে তাকে তোষণ করে বা তাকে তার পেছনে থেকে নিজের বোঝা ভারী করে,
নিজের সম্পদের ঝোলাটাকে ভর্তি করে, যাতে পরবর্তীতে জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারে অন্য কেউ এলেও। এটা বাংলায় যদি দেখেন তাহলে এর মধ্যে নাম দিতে পারেন আপনি তোয়াজ খান, অথবা দিতে পারেন বাবু তৈলমর্দন রায়, সেই গ্রুপের মধ্যে পড়ে এই আইজি বেনজির আহমেদ। এখন যেহেতু আদালত থেকে তারটা নির্দেশনা দেওয়া হয়েছে, বাকি অংশে আমি প্রবেশ করতে চাই না, ওই নির্দেশনার আমি বিশ্বাস করি। তবে যেহেতু আদালতের নির্দেশনার পরেও এবং এত উচ্চকণ্ঠে সারা দেশ থেকে প্রতিবাদ হওয়ার পরেও পদ্মা ব্যাংকের যেটা আগের নাম, সেই ব্যাংকের যিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, কিচ্ছু হয়নি তার। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুর এত কোটি কোটি টাকার দুর্নীতি, হাজার কোটি টাকার দুর্নীতি, কিছু হয়নি আদালতের হস্তক্ষেপের পরেও। এটার উপরে মানুষের বিশ্বাস স্থাপন করতে আপাতত কষ্ট হচ্ছে। যদি ফল পাওয়া যায় তখন হয়তো মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ ঠিক আছে, এখন পর্যন্ত ন্যায় বিচারের শাসনটা দেশে আছে, শুধু আইনের শাসন দিয়ে দেশ পরিচালনা করা যায় না, ন্যায় বিচারের শাসনটাও করতে হয়, নাহলে জাস্টিস নামটা হতো না। জাস্টিস না হয়ে তো ওনাদের নাম অ্যাডজুডিকেটরও হতে পারতো, যে বিচারক, অ্যাডজুডিকেটর, যে বিচার করে দেয় বলে তাৎক্ষণিক শাস্তির বা তাৎক্ষণিক মুক্তির ব্যবস্থা করে। বিচারক বা বিচারপতি হচ্ছে কি ন্যায় বিচারের যিনি প্রতীক, তিনি সেইখান থেকে যদি কঠিন হয় বা সেইখান থেকে যদি দল নিরপেক্ষভাবে বিবেচনা করে, তাহলে আমার মনে হয় এটা একটা সুষ্ঠু শাস্তিমূলক বা দৃষ্টান্তমূলক উদাহরণ মানুষ দেখতে পাবে। আমাদের সরকার কিন্তু এই জায়গাটাকে পারমিট করেছে বলে এই জায়গাগুলি আর সামনে বেরিয়ে এসেছে। দুর্নীতি কি এই আমলেই হলো? তা তো না। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেগুলির ইতিহাস ঘাটাঘাটি করলে অন্য বিষয়, সে আলোচনা যাচ্ছে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই দুদককে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে এই জিনিসগুলো সামনে এসেছে, এবং আমি বিশ্বাস করি এর উপর দাঁড়িয়ে থেকে এগিয়ে যাওয়া যাবে। আমি বেনজির আহমদের একটা বিষয় বলতে পারি, যে কথাটা বলছি আর কি। ধরেন আজকে পুলিশের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এটা শতভাগ স্বচ্ছের যে পদ্ধতি, এই পদ্ধতিটার প্রেসক্রিপশনটা ওনার করা, উনি এই জায়গাটাকে তৈরি করেছেন। পুলিশের টেস্টটা পাল্টিয়েছে। আজকে পুলিশ প্রশাসনে বেশ বড় বড় অফিসার আছে যাদের ভীষণ আছে, সততা আছে, দক্ষতা আছে, যার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনকে একটা মাত্রায় তুলেছেন। সেখানে বেনজিরের ভূমিকাটা অগ্রগণ্য। এই বিষয়টা নিঃসন্দেহে যেটা বললেন আলাল ভাই, আমরা একটু অপেক্ষা করে দেখি, কথা বলার সুযোগ আছে বলবো। আলাল ভাই কিন্তু বলেছেন যে তিলকে তাল বানানো হয়েছে, তার মানে তিল হয়েছে, নিজেকে স্বীকার করে নিলেন কিনা এরকম কিছু? ওনার নিজের উক্তির ব্যতীত সেটা প্রমাণ মেলে। আর দাদা যে কথাটা বলেছেন সেটা আমি 15 সেকেন্ডে শেষ করি একটা বাক্য যোগ করে। ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস, ধৈর্য, আপনি মনে করেন রাস্তায় গাড়িতে আছেন, আপনার পেছনের গাড়ি যদি ধৈর্য ধরে থাকে তাহলে আপনি খুব খুশি, কিন্তু আপনার সামনের গাড়ি যদি ধৈর্য ধরে থাকে আপনি কিন্তু প্রচণ্ড বিরক্ত তখন। এই যে আমাদের প্রত্যেকের যে বৈষয়িক কি বলে দ্বিচারিতা, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে, সেটা যখন প্রাতিষ্ঠানিক রূপ পায় তখন কিন্তু রাষ্ট্রে এই কি বলে দুর্নীতিবাজদের ইটা বাড়ে, দৌরত্বটা বাড়ে। সেই দিকটা বর্তমান সরকারের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।